রাজদেব চ্যাটার্জিকে জব্দ করে রিতকে জড়িয়ে ধরল বিদ্যা। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় প্রফেসর বিবিকে ফোন করা হয়েছিল। এরপরেই হসপিটালে এসে বিদ্যা লক্ষ্য করে শ্রাবণ চলে এসেছে বন্দুক নিয়ে। আসলে রাজদেব চ্যাটার্জি ভাঙতে চেয়েছিল ফুলশয্যাটা, কোনোভাবেই যাতে রিত আর বিদ্যা কাছাকাছি না আসে, সেই জন্যই এরকম টাইপের একটা প্ল্যান করেছিল। এরপরেই শ্রাবণকে দেখে বিদ্যা বলে, এখন যদি আমি বড়বাবুকে ফোন করে বলি যে তুই নিপুণকে মারার জন্য হসপিটালে এসেছিস, তাহলে তোর কি অবস্থা হবে বুঝতে পারছিস? কেন করছিস এমনটা? তুই ভুলে গেছিস তোর বাবার নাম কাশ্যপ ব্যানার্জি, তার ছেলে হয়ে তুই কি করে এত বড় অন্যায় করতে পারছিস? অবশ্য তোর বাবাই তো এখন দুর্নীতি করার জন্য উঠে পড়ে লেগেছে, আর সেই জন্যই একের পর এক অন্যায় করে যাচ্ছে। এরপরেই তখনই শ্রাবণ বলে, তুই কিন্তু অন্যায় করছিস, হ্যাঁ, তুই আমার সাথে এভাবে কথা বলবি না। তখনই বিদ্যা ঠাস করে এক চড় মেরে দেয় শ্রাবণকে। শ্রাবণ বলে, তুই আবার আমার গায়ে হাত তুললি? তুই আমার গায়ে হাত তুললি তো? এর মধ্যেই ফোন করেছে তোরসাকে আর বলে, মিসেস তোরসা ব্যানার্জি, আপনি কি জানেন আপনার ছেলে শ্রাবণ এখন হসপিটালে এসে রীতিমতো ক্রাইম করছে। সে রীতিমতো ক্রাইম করছে, নিপুণকে মারার চেষ্টা করছে। এখন যদি আমি বড় বাবুকে ফোন করে সব সত্যিটা বলে দিই আর তারপর যদি শ্রাবণ অ্যারেস্ট হয় তখন কেমন লাগবে? এর মধ্যেই রাজদেব চ্যাটার্জি চলে এসেছে আর বলে, এইসব খেলনা বন্দুক রয়েছে ওর কাছে, যেগুলো বাজারে 500 থেকে 700 টাকার মধ্যে আরামসে কিনতে পাওয়া যায়। শ্রাবণ তখন দেখাতে থাকে তার বন্দুকটা পুরোটাই খেলনা। এরপরেই রাজদেব চ্যাটার্জি ফোনে কথা বলে আর বলে, ম্যাডাম তোরসা ব্যানার্জি, আপনি চিন্তা করবেন না, আপনার ছেলে কোনো অপরাধী নয়, সে কোনো অপরাধ করতেও আসেনি, সব কিছু ঠিক আছে। এই বলেই ফোনটা কেটে দেয়। তখনই বিদ্যাকে বলে, কি ভেবেছিলেন প্রফেসর বিবি, আজকে ফুলশয্যার দিনে আমার ছেলেকে আপনি ঘায়েল করবেন? সেটা কখনো হবে না, সেটা হতে পারে না। ঠিক তখনই প্রফেসর বিবি বলে, আপনি আবার এখানে চলে এসেছেন? কি ভেবেছেন আপনিও যে আপনি কলেজের হোস্টেলগুলোকে ভেঙে দিয়ে একাডেমি তৈরি করবেন? সেটা আমি হতে দেব না। কালকে থেকে আপনার জন্য ঠিক কী অপেক্ষা করছে সেটা আপনি জানেন না রাজদেব চ্যাটার্জি। এরপর রাজদেব চ্যাটার্জি বলে, সব কিছুর না একটা শেষ আছে, তাই তুমি যদি এই অপরাধগুলো শেষ না করো, তোমার জন্য কিন্তু অন্য রকমের ব্যবস্থা হবে, আর সেটা তুমি ভাবতেও পর্যন্ত পারছো না। তখনই প্রফেসর বিবি বলে, আমি বেঁচে থাকতে কখনোই এই হস্টেলগুলোকে ভাঙতে দেব না। অন্যদিকে তোরসা বলে, আজকে এই বিদ্যার জন্য আমার মেয়ের জীবনে এত সমস্যা। পিহু তখন বলে, ভুলে যাচ্ছ দিদিভাই যে তোমার মেয়ে কোনো দিনও রাজরীতের প্রেমিকা ছিল না। রাজরীত ভালোবেসেছিল শুধুমাত্র বিদ্যাকে, আর সেই জন্যই বিয়ের মণ্ডপে ফাগুনকে বিয়ে করতে এসেও প্রফেসর বিবির স্মৃতিতে সিঁদুর পরিয়েছে রাজরীত। তুমি এই কথাটা ভুলে যাচ্ছ কি করে, সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। তোরসা তখন বলে, রাজরীত আমার মেয়েকে ঠকিয়েছে, ওকে আমি ছাড়ব না। এর মধ্যেই রাজদেব চ্যাটার্জি বিদ্যাকে মারার হুমকি দিতে থাকে। তখনই রাজরীত এসে বলে, প্লিজ ড্যাড, এ সমস্ত কথা বলো না, এগুলো তোমার মুখে মানায় না, ও তোমার পুত্রবধূ হয়। রাজদেব চ্যাটার্জি বলে, কিসের পুত্রবধূ? আমি ওকে পুত্রবধূ বলে মানি না, আর কখনো মানতে পারবো না, বুঝতে পেরেছো তুমি? ঠিক সেই মুহূর্তেই তখনই রাজরীত বলে, তুমি মানবে কি মানবে না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার, কিন্তু আমি ওকে ভালোবাসি আর ওর গায়ে একটাও আঁচড় কাটতে তোমাকে দেব না। এর মধ্যেই প্রফেসর বিবি রাজরীতকে বলে, আপনি কেন এখানে এসেছেন? তখনই রাজরীত বলে, কেন আসবো না, তোমাকে ছেড়ে আমি একদমই ভালো থাকতে পারি না বিদ্যা। তুমি আমার ভালোবাসা, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার স্ত্রী, প্লিজ চলো। কিন্তু বিদ্যা কোনোভাবেই যেতে চায় না আর বলে, আমাকে নিয়ে এত ভাবনা চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি আর আমাকে ঠিক থাকতে দিন। আপনি কেন বারবার আমার সাথে এসে কথা বলতে চাইছেন? আমি একজন বায়োলজি টিচার, আমার কাছে স্টুডেন্ট, শিক্ষা এসবেরই সব থেকে বেশি গুরুত্ব রয়েছে। কিন্তু রাজরীত বলে, তোমার ভালো থাকাটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এরপরে বিদ্যা বাড়িতে চলে যায় আর সেখানে গিয়ে দেখে খুব সুন্দরভাবে খাটটা সাজানো। যা দেখার পর বিদ্যা আর কন্ট্রোল করতে পারে না, রাগে ফেটে পড়ে, খাটের ফুলগুলো একদমই ছিঁড়ে ফেলে দেয়, খুবই কান্নাকাটি করতে থাকে। তখনই রাজরীত এসে বিদ্যাকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ বিদ্যা, নিজেকে সামলাও, এরকমভাবে ছটপট করো না। কিন্তু বিদ্যা তখন বলে, পারছি না, নিজেকে সামলাতে পারছি না।
সব কিছুর হিসাব গোলমাল পাকিয়ে যাচ্ছে। তখন রাজরিত বলে, আমি তো আছি, আমি সবটা সাজিয়ে দেব, শুধু তুমি আমাকে একটু ভরসা করো, একটু বিশ্বাস করো, এইটুকুই চাই। কিন্তু বিদ্যা কোনোভাবেই রাজরিতকে বলে যে আপনি চলে যান, বলেই ঠাস করে এক চড় মারে আর বলে, চলে যান আপনি? কেন এখানে এসে আমার জীবনটাকে নষ্ট করে দিতে চাইছেন? আমি কোনোভাবেই আপনার সাথে সংসার করতে পারবো না। এরপর রাজরিতের খুব খারাপ লাগে, কিন্তু তবুও রাজরিত বিদ্যাকে ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবতেও পারে না। বিদ্যাকে ভালোবেসে রাজরিত শত অপমান সহ্য করেও, শত কষ্ট সহ্য করেও রাজরিত বিদ্যার সাথেই থাকতে চায়। কিন্তু বিদ্যা কোনোভাবেই এটা মেনে নিতে পারে না, আর বারবার সেই জন্য প্রোটেস্ট করে আর বলে, আমার জন্য এইসব শিক্ষা, এইসব স্টুডেন্ট ঠিক আছে, আপনার সাথে আমি কখনোই ঘর বাঁধতে পারবো না। অন্যদিকে গভীর রাতে বেলটা বেজে উঠেছে, আর তখনই দেখা যায় যে রায়ার জন্য কেউ ফুলের সুন্দরভাবে তোড়া পাঠিয়েছে, আর তার মধ্যে লেখা রয়েছে শ্রাবণের নামটা, যা দেখার পর প্রচণ্ড রেগে যায় রায়া।